নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। পাড়ার লোকজন এসে বৃদ্ধার দেহ নিয়ে গেল শ্মশানে দাহ করার জন্য। আধ্যা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো এই মুহূর্তে তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বৃদ্ধার ঘরের দেওয়ালে ঝোলানো পুঁটলিটা নামালো। পুঁটলির ভেতরে কয়েকটা পুরনো কাপড় রয়েছে। নিচের দিকে রয়েছে একটা হলুদ রঙের কোঁচকানো কাপড়, দলা পাকানো অবস্থায়। হাতে নিয়ে কাপড়টা খুলতেই সে দেখল এটি একটি চৌকো টুকরো, টেবিল ক্লথের মতো। কিন্তু তাতে তার দৃষ্টি আটকে গেল কালো সুতোয় সূক্ষ্মভাবে লেখা রয়েছে শ্যামা। শ্যামা! আধ্যার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। কে এই শ্যামা? তার কি এই নামের সঙ্গে কোনো যোগ আছে? এই নামের সূত্র ধরে কি সে তার জন্মদাত্রী মায়ের খোঁজ সত্যিই পাবে? হয়তো না, হয়তো সে চিরকালই দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে। সে এক গভীর হতাশা ঘিরে ধরল তাকে। সে কাপড়টা শক্ত করে বুকে চেপে ধরে বৃদ্ধার ঘর থেকে বেরিয়ে এলো। বুকের ভেতর একটা গভীর শূন্যতা, একটা দিশাহীনতা যেন তাকে গিলে নিচ্ছে। সে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। সে পথে হাঁটতে হাঁটতে কখন যে একটা রেল স্টেশনে সে পৌঁছেছে তা সে নিজেও জানে না। স্টেশনের প্ল্যাটফর্মে একটা বেঞ্চিতে বসে পড়ল। মাথার ওপর টিনের ছাউনি, সামনে রেল লাইন ধরে ট্রেন আসছে যাচ্ছে। যাত্রীরা উঠছে নামছে, প্রত্যেকেরই কোনো না কোনো গন্তব্য আছে, কেবলমাত্র তার নেই। সে একটি ট্রেনে উঠে পড়বে ভাবল, কিন্তু কোথায় যাবে? এই বিশাল পৃথিবীতে তার নিজের বলতে তো কেউ নেই। সে ফাঁকা চোখে চারপাশের ব্যস্ততা দেখছে। হঠাৎ আধ্যার দৃষ্টি আটকে গেল স্টেশনের এক পাশে। একজন লোক অসাড়ের মতো পড়ে আছে। অসহায়ের মতো তার মুখটা কাঁপছে। কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তার পাশে রাখা পাতলা থালাটায় দু একটা কয়েন টুংটাং করে পড়ছে। লোকটিকে দেখে আধ্যার হঠাৎ তার পালিত বাবা আবিরের কথা মনে পড়ে গেল। আবির যে তার জন্মদাতা বাবা না হয়েও তাকে বাবার মতো ভালোবেসেছে, যে তাকে আগলে রেখেছে, সমস্ত দায়িত্ব পালন করেছে। আর সে কি করল? কেবল অভিমান, রাগের বশে এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে সে আবিরকে ফেলে রেখে চলে এলো। আধ্যার মনে পড়ল মা নন্দিনীর সেই অভিমানী কথাগুলো। চলে যা, আমাদের একটু শান্তিতে থাকতে দে, আমাদের কথা শুনিস না যখন তখন চলে যা। আধ্যা ভাবল, এই কথাগুলো কি সত্যি মায়ের মনের কথা ছিল? না, মাসি ও মায়ের বারণ সত্ত্বেও আমি রুদ্রগড়ের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাতে বাড়ির বাইরে বেরিয়েছিলাম। সঙ্গে ছিল দেবু আর বিপ্র। এ কথা তারা জানতে পেরেছে, তাই আমার ওপর রাগ হওয়া তার স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলেও কেউই এটা ভালোভাবে নিত না, আর নেবেও না। আমি কেন রাতে একা চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়েছিলাম সেটা তো কলি ছাড়া আর কেউ জানে না। আর তাকে তো আমি কাউকে কিছু বলতে নিষেধও করেছিলাম। তাই সবার আমাকে দোষী ভাবা একদম স্বাভাবিক। আমি পিশাচিনীকে ধ্বংস করবই, সত্যিটা একদিন সবাই জানবে। সেদিন কেউ আমার ওপর রাগ করে থাকতে পারবে না, আমাকে খারাপও ভাববে না, এমনকি অনিল দাও না। আমি সবাইকে দেখিয়ে দেব আমি খারাপ মেয়ে নই। বাবা মা নিশ্চয়ই আমার জন্য কাঁদছে। বাবা যদি হাঁটতে পারত তবে কি সে আমাকে খুঁজতে আসতো না? নিশ্চয়ই আসতো। আধ্যার বুকের ভেতর হঠাৎ একটা আতঙ্ক দানা বাঁধল। পিশাচিনী, সে কি তার বাবা মায়ের মাসির পরিবারের নতুন কোনো ক্ষতি করল? আধ্যার হৃদয়ে হাহাকার উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সে কি জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে।
আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তার মনে পড়ল বসন্তনগর থেকে সে সন্তোষপুরের বাসে উঠেছিল। সে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে স্টেশন থেকে বেরিয়ে এলো। তার পা যেন নিজে থেকেই পথ চিনে দৌড়াচ্ছে। সে ছুটল বাস স্ট্যান্ডের দিকে। সে ফিরে যাবে তার পালিত বাবা মায়ের কাছে, কারণ তারা তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। আর সে মাকে ভুল বুঝে চলে এসেছে। সে ভাবল যে আশ্রয় তাকে এতদিন আঁকলে রেখেছে সেই কি তার আসল ঠিকানা নয়? আধ্যা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। আসার দিন রাতে এখানে নেমেছিল কিনা সেটা সে ঠিক বুঝে উঠতে পারছে না। সেদিন রাতে সে এত কিছু খেয়ালও করেনি। মন তখন বিপর্যস্ত ছিল। পারুল মাসিকে খোঁজার তাড়না ছিল প্রবল। একজন লোকের কাছে গিয়ে সে জানতে চাইল এখান থেকে বসন্তনগরের বাস ছাড়বে কিনা। লোকটি বলল, হ্যাঁ, এখান থেকেই যাবে, তবে দেরি হবে। এরপর আধ্যা দেখতে পেল একটা বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। সে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করল, এই বাসটা কি বসন্তনগরে যাবে? ড্রাইভার আর কন্ডাক্টর সবাই না করে দিল। প্রায় 2 ঘন্টা পর একটা বাস এলো যেটা বসন্তনগর যাবে। আধ্যা তাতে উঠে পড়ল। বাসের পিছনের দিকে একটা সিট পেয়ে আধ্যা বসে পড়ল ক্লান্ত হয়ে। বাস ধীরে ধীরে গতি নিল। সন্তোষপুরের ব্যস্ততা পেরিয়ে একসময় পথের ধুলো মেখে এগিয়ে চলল বসন্তনগরের দিকে। কিছুক্ষণ পর কন্ট্রাক্টর যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে শুরু করলো। আধ্যা জানলার বাইরে তাকিয়ে রয়েছে। তার সামনের সিটে বসা লোকটির কাছে কন্ট্রাক্টর ভাড়া চাইল। আধ্যার মনে পড়ল তার কাছে কোনো টাকা নেই। এ কথা তো তার মাথাতেই আসেনি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আসার দিনও তার কাছে টাকা ছিল না। কিন্তু তখন কেউ তার কাছে ভাড়া চায়নি। ভাড়া না দিয়েও সে বাস থেকে নেমে গিয়েছিল। কন্ট্রাক্টর তাকে বাধাও দেয়নি, কোনো প্রশ্নও করেনি। সেদিন রাতে সে কিভাবে এত সহজেই নেমে যেতে পেরেছিল সেটাই সে বুঝে উঠতে পারছে না। এখন ঘটনাটা মনে হতেই ব্যাপারটা তাকে অবাক করে দিল। এটা কিভাবে সম্ভব? কন্ডাক্টর কি সত্যি খেয়াল করেনি, নাকি অন্য কিছু হয়েছিল? এক অদ্ভুত অনুভূতি তার মনে জেগে উঠল, যেন এই ঘটনার পিছনেও কোনো রহস্য লুকিয়ে আছে। আধ্যা মনে মনে ভাবল, এখন কন্ট্রাক্টর যদি টাকা চায় তাহলে কি করব? ভাড়া না দিয়ে বাসে ওঠা অন্যায়। আমি কন্ট্রাক্টরকে অনুরোধ করব, ক্ষমা চাইব। হয়তো তিনি দুটো বেশি কথা বলে নামিয়ে দেবেন, কিন্তু অত পথ ক্লান্ত শরীরে হেঁটে যাব কিভাবে? কন্ডাক্টর তার সামনে এসে দাঁড়ালো। রুক্ষ গলায় বলল, ভাড়া দিন। আধ্যা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার কাছে টাকা নেই। কন্ডাক্টর তেলে বেগুনে জ্বলে উঠল। তাহলে বাসে উঠেছেন কেন? এটা কি মগের মূল্য? বিনা পয়সায় বাসে চড়বেন? নামুন। চেহারা তো। এইটুকু বলেই হঠাৎ কন্ডাক্টরের মুখের সব কথা আটকে গেল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শুধু সে না, বাসের চালকও বারবার চেষ্টা করেও বাস থামাতে পারছে না। স্টপেজের পর স্টপেজ পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাস থামছে না। যাত্রীরা একে অপরের দিকে তাকিয়ে অবাক। সবার মুখে আতঙ্ক, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, এমনকি নড়তেও পারছে না, যেন সবার হাত পা অনড় করে দিয়েছে কেউ। বাসের মধ্যে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। আধ্যা চুপচাপ বসে রইল, জানলার বাইরে তাকিয়ে রইল। অবশেষে বসন্তনগরে পৌঁছতেই বাস নিজে থেকেই থেমে গেল। আধ্যা ধীরে ধীরে নামল, আর সেই মুহূর্তে যেন কোনো অদৃশ্য বাঁধন কেটে গেল। বাসের কন্ডাক্টর, চালক, সব যাত্রী স্বাভাবিক হয়ে গেল। তারা তাকিয়ে দেখল আধ্যা মাটিতে পা রাখতেই বাস আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আধ্যা আর পিছন ফিরে তাকালো না। সে ধীর পায়ে রুদ্রগড়ের দিকে এগিয়ে চলল।
অজানা এক রহস্য রেখে গেল বাসের যাত্রীদের মনে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আকাশের রং ধূসর থেকে গাঢ় হতে শুরু করেছে। বাতাসে এক ধরনের অজানা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিপ্র ব্যাগে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পিঠে ঝুলিয়ে বসন্তনগরের দিকে রওনা দিল। সেখানে তার কিছু কাজ আছে, আর সেই কাজ সেরে সে রাত 9টার বাস ধরে সন্তোষপুরে পৌঁছবে। পরিকল্পনা রয়েছে কোনো এক হোটেলে থেকে আধ্যার খোঁজ করবে। রাস্তায় যেতে যেতে দূর থেকে সে আধ্যার মতো কাউকে এগিয়ে আসতে দেখে একটু চমকে উঠল। প্রথমে ঠিক বুঝতে পারেনি, কিন্তু কয়েক মুহূর্ত পর নিশ্চিত হলো এ আধ্যাই। তবে তার অবস্থা ভয়ঙ্কর রকমের শোচনীয়। উস্কো খুস্কো চুল, যেন বহুদিন চিরুনি পড়েনি, মুখ শুকনো, চিন্তায় অবসন্ন। বিপ্র উদ্বিগ্ন হয়ে দ্রুত আধ্যার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্র জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। আধ্যা পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠল। তার সামনে বিপ্রকে দেখে সে বিচলিত হয়ে বলল, আমার বাবা মা আর মাসির বাড়ির সবাই ঠিক আছে তো? বিপ্র গভীর দৃষ্টি নিয়ে বলল, না, ভালো নেই। তোমার জন্য তোমার বাবা মা আর কলি খুবই চিন্তিত হয়ে আছে। আধ্যার চোখ মুহূর্তেই ছলছল করে উঠল। তার পালিত বাবা মা, কলি, লাবণী, সবার জন্য তার মনটা কেঁদে উঠল। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। কিন্তু সে আর কোনো কথা না বলে বিপ্রর পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। বিপ্র তাড়াতাড়ি পা চালিয়ে তার পাশে এসে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার জন্মদাতা আর জন্মদাত্রী মায়ের খোঁজ পেয়েছ? আধ্যা অবাক হয়ে বলল, আপনারা সব জেনে গেছেন? বিপ্র মাথা নেড়ে বলল, তুমি কি হাড়ের তলোয়ারের খোঁজ পেয়েছ? আধ্যা ধীরে ধীরে বলল, না, আমি তো হাড়ের তলোয়ার খুঁজতে যাইনি। তাছাড়া সেটা আমার চোখেও পড়েনি কোথাও। বিপ্র গম্ভীর কণ্ঠে বলল, তোমার এখন রুদ্রগড়ে যাওয়া উচিত হবে না। আধ্যা তৎক্ষণাৎ তীব্র কণ্ঠে জবাব দিল, জানি অনিলদা আবার তাড়িয়ে দেবে, তাই না? কিন্তু তাও আমি জোর করেই তাদের বাড়িতে ঢুকবো। বাবার হাত পা প্যারালাইজড। এই অবস্থায় তাকে রুদ্রগড়ে ফেলে রেখে চলে যাওয়া আমার উচিত হয়নি। আমি আর বাবা মায়ের থেকে আলাদা থাকবো না। তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল, কণ্ঠে দৃঢ় সংকল্প। আধ্যা বলে চলল, যতদিন না হাড়ের তলোয়ার খুঁজে পাচ্ছি ততদিন সব অপমান সহ্য করব। আমি জানি একদিন সবাই বুঝবে আমি খারাপ নই। কথাগুলো বলতে বলতে আধ্যার গলা ধরে এলো। চোখের কোণে জমে উঠল জল, কিন্তু সে তো আটকানোর চেষ্টা করল। বিপ্র তার হাত চেপে ধরে থামিয়ে বলল, সরি, তোমাকে থামাতে বাধ্য হলাম। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আধ্যা বিরক্ত হয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তাড়াতাড়ি বলুন। বিপ্র চারপাশটা দেখে নিয়ে ফিসফিস করে বলল, এখানে বলা ঠিক হবে না। আধ্যার মনে আশঙ্কার মেঘ জমল। সে ব্যস্ত হয়ে বলল, বাবা মা আর মাসির বাড়ির কারোর কিছু হয়েছে নাকি? না, তারা এখন মোটামুটি ঠিক আছে, বিপ্র আশ্বস্ত করল। তারপর আস্তে আস্তে সে লাবণীর ওপর পিশাচিনীর আক্রমণের কথাও বলল। শুনে আধ্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল। লাবণীর কথা মনে করে সে ব্যাকুল হয়ে রুদ্রগড়ের দিকে ছুটতে চাইল। বিপ্র এবারও আধ্যার হাত শক্ত করে ধরে তাকে থামালো। তারপর সে গভীর কণ্ঠে বলল, প্লিজ এখন যেও না। লাবণী মোটামুটি ঠিক আছে, কিন্তু তোমার বাবাকে সুস্থ করতে, তোমার মাসির পরিবারকে বাঁচাতে আমাদের আগে হাড়ের তলোয়ার খুঁজতে হবে। পিশাচিনীকে ধ্বংস করতে হবে। কিন্তু রুদ্রগড়ে গিয়ে বাগান বাড়িতে ঢুকলে তোমার পক্ষে বাইরে বেরিয়ে তলোয়ার খোঁজা প্রায় অসম্ভব হয়ে যাবে। যত বেশি সময় নষ্ট হবে তত তোমার বাবার জীবন আরও বিপদের মুখে পড়বে। আধ্যা কেঁপে উঠল। সে ভাবল,
বিপ্রের কথা সত্যি। বাবাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা মানে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। বাবার শরীরের বাকি অঙ্গগুলো একের পর এক অকেজো হয়ে যেতে পারে। তাছাড়া ওখানে গেলে বাড়ির বাইরে বেরিয়ে হাড়ের তলোয়ার খোঁজা আমার পক্ষে কঠিন হয়ে পড়বে। অথচ এই হাড়ের তলোয়ারই একমাত্র উপায়। আধ্যিয়ার মন দোটানায় পড়ে গেল। কি করবে সে? বাবাকে বাঁচাতে হলে পিশাচিনীকে ধ্বংস করা ছাড়া উপায় নেই। আর সেই জন্যই হাড়ের তলোয়ার তাকে খুঁজে পেতেই হবে। বিপ্র বলল, গভীর রাতে আমরা রুদ্রগড়ে ঢুকে বাকি কুয়োটা খুঁজব। আমি নিশ্চিত ওখানেই আছে হাড়ের তলোয়ারটি। কিন্তু এখন কোথায় যাব? আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে তুমি নিরাপদ থাকবে। আধ্যিয়ার মন কিছুতেই চাইছে না, তাও সে নিঃশব্দে তার সঙ্গে হাঁটতে লাগলো। বিপ্র দ্রুত ফোন বের করে তার এক বন্ধুকে কল দিয়ে বলল, শোন, আমি আধ্যিয়াকে নিয়ে আসছি। ফোন রেখেই সে আধ্যিয়ার দিকে তাকালো। আধ্যিয়ার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মিনিট দুয়েক হাঁটার পর তারা একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে একজন যুবক অপেক্ষা করছে। বিপ্রর বন্ধুই হবে, বুঝতে অসুবিধা হলো না আধ্যিয়ার। যুবকটি ওদের দেখে দ্রুত এগিয়ে এলো। এসো, ভেতরে এসো, বলল সে আন্তরিক কণ্ঠে। আধ্যিয়া একটু ইতস্তত করলেও বিপ্রের সাথে ভেতরে ঢুকে পড়ল। যুবকটি তাদের একটি ঘরে নিয়ে গিয়ে বসতে দিল। তারপর অল্প সময়ের মধ্যেই খাবারের ব্যবস্থা করল। আধ্যিয়ার প্রচণ্ড খিদে পেয়েছে। সারাদিন কিছুই খায়নি, শরীরটাও কাহিল হয়ে পড়েছে। খাবারের গন্ধে যেন পেটের খিদে আরও তীব্র হয়ে উঠল। সে আর দেরি না করে খেতে শুরু করল। প্রতিটা গ্রাস যেন শরীরের ক্লান্তি মেটানোর চেষ্টা করছে। এদিকে বিপ্র চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। সে চারপাশটা একবার দেখে নিয়ে দ্রুত ফোন বের করলো আর তারপর কল করল। তার কণ্ঠে স্পষ্ট তাড়াহুড়ো। সে বলল, এখনই কয়েকটা সালোয়ার কামিজ কিনে এনে রাখ, আর ঘরদোরও পরিষ্কার করে রাখ। রাতেই আমি একজনকে সঙ্গে নিয়ে আসছি, সব ঠিকঠাক রাখিস। ফোন রেখে এক মুহূর্ত থামল বিপ্র। আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে আবার ভেতরে ঢুকল। রাত 11:30 নাগাদ বিপ্র আর আধ্যিয়া সতর্ক পায়ে রুদ্রগড়ে প্রবেশ করল। নিস্তব্ধতার মাঝেও চারপাশ যেন এক চাপা উত্তেজনা বিরাজ করছে। বিপ্রর হাতে শক্তভাবে ধরা রয়েছে একটি দড়ি এবং একটি ওয়াটারপ্রুফ টর্চ। তার সাথে আছে জলের নিচে দেখার জন্য গগলস। পিশাচিনী ছায়ার আড়াল থেকে আধ্যিয়াকে দেখল। তার চোখে আগুন জ্বলে উঠল। রাগে ফুঁসছে সে, কিন্তু সে জানে আধ্যিয়ার ক্ষতি সে করতে পারবে না, তাই চুপচাপ তার দিকে লক্ষ্য রাখছে। বিপ্র আর আধ্যিয়া বৃদ্ধার বাড়ির কুয়োর দিকে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। চারিদিক নিঝুম, যেন প্রকৃতিও নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কিছু ঘটার আশায়। তারা ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে বৃদ্ধার বাড়িতে প্রবেশ করে কুয়োর কাছে এসে দাঁড়ালো। চারিদিক নিশ্চুপ দেখে বিপ্র সাবধানে কুয়োর ঢাকনাটি খুলে একেবারে ভেতরে তাকালো। অন্ধকারে অতল গহ্বর তাদের সামনে ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত কুয়োর পাশে থাকা একটি গাছের সাথে দড়ি শক্ত করে বেঁধে সেটি কুয়োর ভেতরে ঝুলিয়ে দিল। আধ্যিয়া শ্যামা নাম লেখা কাপড়টি কুয়োর এক পাশে রেখে গভীর নিঃশ্বাস দিল। একবার বিপ্রর দিকে তাকিয়ে গগলসটা পরে নিয়ে হাতে ওয়াটারপ্রুফ টর্চ ধরল। তারপর দড়ি শক্ত করে ধরে ধীরে ধীরে কুয়োর ভেতর নামতে শুরু করলো। কুয়োর ভিতরে নামতেই চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। ঠান্ডা জলের স্পর্শে তার শরীর শিহরিত হয়ে উঠল, কিন্তু সে মনোযোগ হারালো না। টর্চের আলো জলের নিচে এক চিলতে আলোর রেখা তৈরি করলো। আধ্যিয়া চারপাশে তাকিয়ে ভালো করে খুঁজতে লাগলো হাড়ের তলোয়ার।
অন্যদিকে পিশাচিনী অদৃশ্য অবস্থায় থেকে সব কিছু লক্ষ্য করছে। তার চোখ একদম লাল হয়ে উঠেছে রাগে। সে আধ্যাকে মারতে পারবে না, কিন্তু সে জানে যদি আধ্যা সত্যি হাড়ের তলোয়ার খুঁজে পায় তাহলে তার অস্তিত্ব চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে। তার রাগ, ক্রোধ, হিংসা সব মিলিয়ে এক অস্থির আগুনের মতো জ্বলছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। রুদ্রগড়ের আকাশে চাঁদটা লুকোচুরি খেলছে। মেঘের আড়ালে আর হালকা ঠান্ডা হাওয়া বইছে চারপাশে। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে পাতা কাঁপার শব্দ আর রাত জাগা ঝিঝি পোকার ডাক। এই নিস্তব্ধতার মাঝেই আধ্যা কুয়োর জলে ডুব দিচ্ছে একের পর এক। তার একমাত্র লক্ষ্য লোকানো হাড়ের তলোয়ার। কিন্তু কুয়োর জল গভীর, অন্ধকারের চাদরে ঢাকা। কুয়োর নিচে পৌঁছতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপছে ক্লান্তিতে, কিন্তু সে হাল ছাড়ছে না। এটাই যে তার শেষ আশা। রুদ্রগড়ের অন্য সব কুয়োতে নেমে তার তলোয়ার খোঁজা হয়ে গেছে। বিপ্র ওপরে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে তাকিয়ে রইল। দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু আধ্যা হাড়ের তলোয়ারের খোঁজ পেল না। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে আসছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আর এক মুহূর্ত সে জলে থাকতে পারবে না। বিপ্র বুঝতে পারল এভাবে চলতে থাকলে আধ্যা বাঁচবে না। সে কাতর স্বরে বলল, উঠে এসো আধ্যা, আর নয়। আধ্যা চেষ্টা করল ওপরে উঠতে, কিন্তু তার হাত পা অবশ হয়ে আসছে। সে দড়ি ধরে উঠতে যেতেই আচমকা গাছের সঙ্গে বাঁধা দড়িটা খুলে গেল। বিপ্র কিছু বুঝে ওঠার আগেই দড়িটা ঝপাত করে জলের গভীরে তলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর অশরীরী হাসি তাদের কানে এলো। বিপ্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিপ্র এবং আধ্যা দুজনেই জানে এটা পিশাচিনীর কাজ। এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। আধ্যার চারপাশের জল হঠাৎ ঘূর্ণির মতো পাক খেতে শুরু করলো। তারপর সেই জল উপরে উঠে আধ্যার মাথার ওপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে তাকে ডোবাতে চাইছে। আধ্যার মনে হচ্ছে তার মাথা চূর্ণ হয়ে যাবে। সে দম নিতে পারছে না, শরীর অসাড় হয়ে আসছে। বিপ্র ভয় পেয়ে গেল। তার মনে পড়ল গুরুদেবের শেখানো ভূত প্রেত তাড়ানোর মন্ত্র। যদিও সে জানে এগুলো এই শক্তিশালী পিশাচিনীর বিরুদ্ধে কাজ করবে না, তবুও সে প্রাণপণে মন্ত্র জপ করতে লাগলো। কিন্তু কিছুই কাজে আসছে না। আধ্যা বাঁচার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তার চোখ থেকে গগলস আর হাতে থাকা ওয়াটারপ্রুফ টর্চটা জলের তলায় চলে গেল। হঠাৎ জলের নিচ থেকে প্রবল চাপ দিল। নিমেষের মধ্যে জল তাকে উপরের দিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে দিল কুয়োর মুখ পর্যন্ত। বিপ্র সময় নষ্ট না করে তাড়াতাড়ি আধ্যার হাত ধরে টেনে তুলল। আধ্যা কুয়োর পাশে লুটিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, ফুসফুস যেন আগুন হয়ে গেছে। সে প্রচণ্ড কাঁচতে লাগলো। মুখ দিয়ে কুয়োর জল বেরিয়ে এলো। বিপ্র স্তব্ধ হয়ে গেছে। পিশাচিনীর হাসি থামল। সে এবার প্রচণ্ড রেগে গিয়ে ফুঁসতে ফুঁসতে এক বিকট চিৎকার করে উধাও হয়ে গেল। বিপ্র আধ্যার কাঁধে হাত রাখল। আধ্যার কাশি ধীরে ধীরে কমে আসছে। রুদ্রগড় সম্পূর্ণ নিশ্চুপ। এত রাতে বাড়ির কেউ জেগে নেই। তবে বিপ্র জানে যদি কেউ কাশির শব্দ শুনে ঘুম ভেঙে তাদের দেখে ফেলে তবে বিপদ আরও বাড়বে। যদিও সে নিশ্চিত যে ভোর রাতে জরুরি প্রয়োজনে এক দুজন বাইরে বেরোতে পারে, কিন্তু এই গভীর রাতে পিশাচিনীর ভয়ে কেউ ঘর থেকে বেরোনো তো দূরের কথা, জানলা দিয়ে উঁকিও দেবে না। তারা দুজন কুয়োর পাশে কিছুক্ষণ বসে রইল। ধীরে ধীরে আধ্যার কাশি থামল। শ্বাসও স্বাভাবিক হলো। শরীর এখনও ভেজা, অবসন্ন, ক্লান্তি যেন তাকে পুরোপুরি গ্রাস করেছে। তবু তার চোখে এক অদ্ভুত শূন্যতা। হাড়ের তলোয়ার না পাওয়ার হতাশা গভীরভাবে ফুটে উঠেছে সেখানে।
আধ্যা গভীর হতাশায় একবার বলে উঠল, শেষ কুয়োটিতেও হাড়ের তলোয়ার পেলাম না। বিপ্র বলল, আমার মনে হয় রুদ্রগড়ে হয়তো হাড়ের তলোয়ার নেই, অন্য কোথাও আছে। তুমি ক্লান্ত, এখন চলো, পরে এই বিষয়ে কথা বলা যাবে। পারবে তো হেঁটে যেতে? পারবো, এই বলে আধ্যা উঠে দাঁড়ালো। বিপ্র কুয়োর ভেতরে তাকিয়ে দেখল দড়িটা জলের ওপরেই ভাসছে। সে দড়িটা তুলে নিল, তারপর সাবধানে কুয়োর ঢাকনাটি আগের মতো বন্ধ করে দিল, যেন এখানে কিছুই ঘটেনি। আধ্যা কুয়োর পাশ থেকে শ্যামা নাম লেখা কাপড়টি তুলে নিল। চারপাশে গভীর রাতের নিস্তব্ধতা, যেন প্রকৃতিও তাদের অন্ধকারে ঢাকা এই অভিযানের সাক্ষী। তারা দুজন আর এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত বৃদ্ধার বাড়ির আঙিনা পেরিয়ে বেরিয়ে এলো। অন্ধকার গলিপথ ধরে বিপ্রর বন্ধুর বাড়ির দিকে এগোতে লাগলো। আধ্যার হৃদয় অন্য এক টানাপোড়েনে জর্জরিত। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে একবার বাবা মাকে দেখে আসতে, কিন্তু তার উদ্দেশ্য এখনও সফল হয়নি। তাই সে নিজেকে শান্ত করল, মনের অস্থিরতা দমিয়ে রাখল। তার আশার আলো এখন বিপ্র। তার প্রতি এক অদ্ভুত ভরসা জন্মালো আধ্যার। মনে হচ্ছে বিপ্র যতক্ষণ পাশে আছে সে একা নয়। তারা রুদ্রগড়ের সীমানার প্রায় কাছাকাছি এসে গেছে। রাত আরও গভীর, বাতাস ভারী হয়ে আছে এক অজানা আতঙ্কে। হঠাৎ তাদের কানে এলো করুণ এক কান্নার আওয়াজ। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়া কেউ যেন আর্তনাদ করছে, কাঁদতে কাঁদতে কিছু বলছে। বিপ্র মুহূর্তেই থমকে গেল, আতঙ্কে তার গলা শুকিয়ে গেল। আধ্যা কান্নার শব্দ শুনে অস্থির হয়ে উঠল। সে দ্রুত সেই দিকে এগোতে গেল, কিন্তু বিপ্র তার হাত চেপে ধরে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলো। আধ্যা থমকে গিয়ে বলল, এত রাতে কেউ এভাবে কাঁদছে কেন? কিছু একটা ঘটেছে। বিপ্র আতঙ্ক মাখা বিরক্তির সুরে ফিসফিস করে বলল, সেটা দেখার দায়িত্ব তোমার নয় আধ্যা। আধ্যার মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সে বিপ্রর হাত থেকে নিজের হাতটা মুক্ত করে দৃঢ় কণ্ঠে বলল, পিশাচিনী কারণ নিশ্চয়ই ভয়ঙ্কর ক্ষতি করেছে, আমাকে দেখতেই হবে। আধ্যা কান্নার উৎস খুঁজতে দ্রুত এগিয়ে গেল। কান্নার আওয়াজ থেমে গেল। সে দৌড়ে একটি বাড়ির কাছে গেল, সেখান থেকে আওয়াজটাই পেয়েছিল। বাড়ির সামনেটায় উঁকি দিয়ে সে দেখল কেউ কিছু ধরে রয়েছে। আধ্যা টর্চের আলো ফেলল। তার চোখ যা দেখল তাতে তার দেহ অবশ হয়ে এলো। মনে হলো হৃৎপিণ্ড যেন ধক করে তার বাইরে বেরিয়ে এসেছে। টর্চের আলোয় ভয়াবহ দৃশ্যটি স্পষ্ট হয়ে উঠল। পিশাচিনী একটা সদ্যজাত শিশুকে শক্ত হাতে চেপে ধরে আছে, আর তার হাত লম্বা ধারালো দাঁত দিয়ে নিষ্ঠুরভাবে চিবিয়ে খাচ্ছে। শিশুর ছোট্ট শরীর নিথর হয়ে আছে, তার চারপাশে গা ছমছমে রক্তের ছিটে। পিশাচিনীর মুখ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে, আর সে তৃপ্তির হাসি হাসছে। এক বিভীষিকাময় দৃশ্য। আলো দেখে পিশাচিনী ধীরে ধীরে মুখটা তুলল। তার রক্তমাখা ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। চোখ দুটো জ্বলজ্বল করছে অশুভ শক্তিতে, আর সে ঠোঁটের কোণে এক শয়তানি হাসি নিয়ে আধ্যার দিকে তাকালো। তার সেই বিকৃত হাসি শোনা মাত্রই আধ্যার পিলে চটকে গেল। হাত পা যেন অবশ হয়ে এলো, বুকের ভেতরে ধুকপুকনি বেড়ে গেল। বাড়ির ঘরের কাঠের দরজা জানলা সব বন্ধ। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে, কিন্তু ঘরের ভেতরে যে এক ভয়ঙ্কর দৃশ্য লুকিয়ে আছে তা আঁচ করতে পারছে আধ্যা। সে ভাবল হয়তো শিশুটির মা ঘরের ভেতরে আছে, অসহায় নিরুপায়। তার কাছ থেকে শিশুটিকে পিশাচিনী নেওয়ার সময় সে হয়তো চিৎকার করে কেঁদে উঠেছিল, তারপর আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েছে, কিংবা হয়তো সে জীবিতই নেই। আধ্যার হৃদয় যন্ত্রণায় মোচড় দিচ্ছে।
একটি নিষ্পাপ শিশু পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই পিশাচিনীর খাদ্যে পরিণত হওয়া এই নিষ্ঠুর বাস্তবতা মেনে নিতে পারছে না সে। তার গলা শুকিয়ে এলো, তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। এই ভয়ানক দৃশ্য দেখে হঠাৎ তার মনে পড়ল রমা বৌদির কথা। তার সদ্যজাত শিশুটিকেও নিশ্চয়ই এই পিশাচিনী খেয়েছিল। আধ্যার বুকের মধ্যে যেন আগুন জ্বলতে লাগলো। আতঙ্ক, কষ্ট আর রাগ একসঙ্গে মিশে গেল তার মনের গভীরে। সে হাত মুঠো করে কঠিন সংকল্প নিল, যেভাবেই হোক অতি দ্রুত হাড়ের তলোয়ার আমাকে খুঁজে পেতেই হবে। এই পিশাচিনীকে শেষ করতেই হবে। তার চোখ দিয়ে ঝরতে থাকা অশ্রু শুধু শোকের কারণে নয়, সেখানে জ্বলছে প্রতিশোধের আগুনও। আজকে শুনলেন আতঙ্কে রুদ্রগড়ের 49 থেকে 51 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।